নমস্কার, আজ জানাবো পশ্চিমবঙ্গ ও দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ 15টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নিন শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। বাতিল হতে চলেছে রাজ্যের আরও রেশন কার্ড, কাদের নাম বাদ যেতে পারে জানুন। অভিষেককে সরানোর দাবি জোরালো, কি সিদ্ধান্ত নেবেন মমতা? গ্রেফতারি আশঙ্কায় বড় পদক্ষেপ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল। রেজিনগর থানায় পৌঁছালেন হুমায়ুন কবির, সামনে এলো নতুন তথ্য। প্রধানমন্ত্রী আবাসে 1 লক্ষ বাড়ি, একাধিক গবেষণাগারের ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রধানী ক্ষমতার ছেটে সচিবদের হাতে আর্থিক দায়িত্ব, পঞ্চায়েত আইনে আসছে বদল। চাকরির দরজা খুলেছে, ওবিসি ইস্যুতে করা আক্রমণ শুভেন্দুর। দুর্গাপুজো দখল করা যাবে না, বিজেপি বিধায়কদের আগেভাগে বড় বার্তা দিলেন শ্রমিক। ফের বারুইপুর নাবালিকাকে খাবারে প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ। দুর্গাপুরে খালি করা হচ্ছে সরকারি জমি, বুলডোজার চলছে একের পর এক বাম সংগঠনের অফিসে। আগামী 1 সপ্তাহ বৃষ্টির দাপট, বাংলা সহ 14 রাজ্যে ভারী বর্ষণে জারি সতর্কতা। তৃণমূলের তোষণে ভাঙা পড়েনি বিজেপি, ভাঙবেই বাকরা মসজিদ নিয়ে সাউ সূত্র তথাগত। তৃণমূল আমলে হওয়া সব প্রাতিষ্ঠানিক দুর্নীতি তদন্তের জন্য কমিশন। বিজ্ঞপ্তি জারি, রাজ্যে পুনঃনিয়োগ দুর্নীতিতে ইডি স্ক্যানারে এবার মদন মিত্র, বিধায়কের স্ত্রী ও 2 ছেলেকে তলব কেন্দ্রীয় এজেন্সি। হরমুজে মৃত্যু ভারতীয় নাবিকের, এবার ইরানি রাষ্ট্রদূতকে তলব নয়াদিল্লির। এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল পশ্চিমবঙ্গ সহ সারা দেশের কোটি কোটি মানুষ। প্রত্যেক মাসে এখান থেকে যে খাদ্য সামগ্রী পাওয়া যায় তা দিয়ে সংসার চলে অনেকের। এবার সেই রেশন কার্ড হোল্ডারদের জন্যই খারাপ খবর, কারণ জানা গিয়েছে বাতিল হতে পারে রাজ্যের আরও রেশন কার্ড। কাদের রেশন কার্ড বাতিল হতে পারে? রেশন পাওয়ার যোগ্য নন অথচ মাসে মাসে রেশন থেকে চাল গম নিচ্ছেন এমন গ্রাহকদের চিহ্নিত করতে উঠে পড়ে লেগেছে সরকার। ইতিমধ্যে সারা দেশে প্রায় 6 কোটি রেশন কার্ড বাতিল করার জন্য রাজ্যগুলোকে সুপারিশ করেছে কেন্দ্র। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে, তবে বিশেষজ্ঞরা মনে করছেন এখনও আরও অনেক কার্ড বাতিল করা হতে পারে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন এমন প্রায় 6 কোটি রেশন গ্রাহকদের চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে কেউ মৃত, কারো আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে, কারো আবার বছরের ন্যূনতম আয় 6 লক্ষ টাকা। কেন্দ্রের সুপারিশ মতো ইতিমধ্যে সারা দেশে প্রায় 6 কোটি গ্রাহকের রেশন কার্ড বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী, পেনশনার, ইপিএফ এ যুক্ত কর্মচারী, 4 টাকা ও ভারী বাণিজ্যিক গাড়ির মালিক রেশন কার্ড হোল্ডার আছেন কিনা সেই সব তথ্য চাওয়া হচ্ছে। একই সঙ্গে এসআইআর প্রক্রিয়ায় যেসব ভোটারদের নাম বাদ গিয়েছে তাদের নামও জোগাড় করা হচ্ছে। রিপোর্ট বলছে এইসব রেশন কার্ড হোল্ডারদের নাম একবার খতিয়ে দেখা হবে, এরপর কার্ড বাতিল করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সরকার। সেক্ষেত্রে আরও অনেক রেশন কার্ড বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে কেন্দ্রীয় সরকার সারা দেশে যে 6 কোটি রেশন কার্ড বাতিলের সুপারিশ করেছে, এর মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় 17.5 লক্ষ রয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, ভালো করে যাচাই করার পর এই নামগুলো বাতিল করা হতে পারে। 2021 সালে ভোটের পর হিংসার একটি মামলায় গ্রেফতার হয়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। তীর্থঙ্করের গ্রেফতারির পর নির্মল ঘোষকে নিয়ে নানা প্রশ্ন উঠছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সাধারণ মানুষের মতামত জানতে একটি পোল চালানো হয়েছিল। সেখানে বেশ কিছু প্রশ্নে স্পষ্ট মত দিয়েছেন অংশগ্রহণকারীরা। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কি বললেন মানুষ? ভোট পরবর্তী হিংসার অভিযোগে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে খড়দা থানায় মামলা দায়ের করেছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য জয় সাহা। সেই মামলার তদন্তের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর সোশ্যাল মিডিয়ায় একটি জনমত সমীক্ষার 4টি প্রশ্ন রাখা হয়। ইউটিউব, ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম এবং থ্রেডস সহ বিভিন্ন প্ল্যাটফর্মে মানুষ এই প্রশ্নগুলির উত্তর দেন। কি প্রশ্ন করা হয়েছিল? প্রথম প্রশ্ন ছিল, তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হওয়ার পর নির্মল ঘোষের বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ হতে পারে? এই প্রশ্নে 91% অংশগ্রহণকারী হ্যাঁ বলেছেন, 5% না বলেছেন এবং 4% কোনো নির্দিষ্ট মত দেননি। দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল, অভিযোগের চাপে পড়েই কি নির্মল ঘোষ একটি রাজনৈতিক বৈঠকে তড়িঘড়ি যোগ দিয়েছিলেন? এই প্রশ্নে 98% মানুষ হ্যাঁ বলেছেন, 1% না বলেছেন, বাকি 1% কোনো মত প্রকাশ করেননি। তৃতীয় প্রশ্নে নির্মল ঘোষের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের প্রশ্ন তুলে জানতে চাওয়া হয়, রাজনৈতিক প্রভাবের কারণে কি এতদিন পুলিশের কোনো পদক্ষেপ দেখা যায়নি? এই প্রশ্নে 95% অংশগ্রহণকারী হ্যাঁ বলেছেন, 2% না বলেছেন, 3% জানিয়েছেন এ বিষয়ে তাদের কোনো মত নেই। চতুর্থ প্রশ্ন ছিল তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে। সেখানে জানতে চাওয়া হয়, দলকে বাঁচাতে প্রয়োজন হলে মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিতে পারবেন?
এই প্রশ্নে ৭৮% মানুষ না বলেছেন, ১৯% হ্যাঁ বলেছেন। বাকি অংশগ্রহণকারীরা কোনো মত দেননি। সমীক্ষার আয়োজকদের দাবি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া প্রতিক্রিয়ার ভিত্তিতে এই ফলাফল তৈরি করা হয়েছে। অংশগ্রহণকারীরা অনলাইনে নিজেদের মতামত জানিয়েছেন এবং সেই মতামতের সারাংশ প্রকাশ করা হয়েছে। নিম্ন আদালতে আগেই খারিজ হয়েছে আগাম জামিনের আবেদন। এবার গ্রেফতারি আশঙ্কায় কলকাতা হাইকোর্টে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। বীরভূমের ইটভাটা লুট মামলায় সিউড়ি জেলা আদালত তার আগাম জামিনের আবেদন খারিজের যে নির্দেশ দিয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন এই দাপুটের তৃণমূল নেতা। গ্রেফতারি আশঙ্কায় বড় পদক্ষেপ অনুব্রত। জানা গেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে কেষ্টর আগাম জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। যদিও সেই শুনানি কবে হবে তা এখনো জানা যায়নি। রাজ্যে পালা বদলের পর একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে নানা অভিযোগ সামনে এসেছে। সেই তালিকায় অনুব্রতের নাম রয়েছে। সম্প্রতি ২০২১ সালে ভোট পরবর্তী এক হিংসার ঘটনায় তার নাম জড়ায়। শান্তিনিকেতন থানায় তৃণমূল নেতা সহ ১৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান এক ব্যবসায়ী। তিনি অভিযোগ করেন, ২০২১ সালে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর অনুব্রত নির্দেশে একদল দুষ্কৃতী তার ইট ভাটায় লুটপাট চালিয়েছিল। বোমা বন্দুকের ভয় দেখিয়ে ভাটা থেকে প্রায় ৩০ লক্ষের ইট লুট করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। অনুব্রতদের বিরুদ্ধে যে অভিযোগের পর তদন্ত শুরু করে পুলিশ। এরপর গ্রেফতারি আশঙ্কায় আগাম জামিনের আর্জি জানিয়ে সিউড়ি জেলা আদালতের দ্বারস্থ হন তৃণমূল নেতা। তবে তার আবেদন খারিজ করে দেয় আদালত। এবার সেই নির্দেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন কেষ্ট। এদিকে অনুব্রতের রাজনৈতিক জীবনের কথা বলা হলে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে নাম লিখিয়েছেন তিনি। ইতিমধ্যেই নতুন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। একদা মমতার খাস লোক হিসাবে পরিচিত অনুব্রতের এই শিবির বদলের ঘটনায় রাজ্যের রাজনীতিতে জোর শোরগোল পড়েছে। বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য এবং হুমকির অভিযোগে দায়ের হওয়া মামলায় অবশেষে রেজিনগর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবির। পুলিশের পাঠানো নোটিশের প্রেক্ষিতে মঙ্গলবার তিনি থানায় উপস্থিত হন। এর আগে একবার হাজিরার জন্য নোটিশ দেওয়া হলেও তিনি নির্ধারিত দিনে থানায় যাননি। এরপর নতুন করে নোটিশ জারি করা হলে মঙ্গলবার তিনি পুলিশের সামনে হাজিরা হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্ত শুরু হয়। সেই তদন্তের অংশ হিসাবেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য রেজিনগর থানায় হাজির হতে বলা হয়েছিল। প্রথমবার নির্ধারিত দিনে তিনি হাজির না হওয়ায় তদন্তকারী আধিকারিকরা দ্বিতীয়বার নোটিশ পাঠান। সেই নোটিশ মেনেই মঙ্গলবার থানায় পৌঁছান নওদার বিধায়ক। থানায় পৌঁছে হুমায়ুন কবিরকে কিছু সময় তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলতে দেখা যায়। অভিযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তাঁর বক্তব্য রেকর্ড করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সুখবর দিলেন বাংলার মানুষকে। মে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বাংলার জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন করছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ১ লক্ষ ঘর অনুমোদন হয়েছে। এছাড়া কৃষি উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, বীজ সরবরাহ সহ কৃষকদের জন্য নানা সহায়তার ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তালিকা যাচাইয়ের আগেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১ লক্ষ ঘর অনুমোদন করে দিয়েছেন। তিনি বাংলার ফসল ও উর্বর জমি চিহ্নিতকরণের জন্য 4টি নতুন ট্রেনিং সেন্টার ও ল্যাবরেটরি গঠনেরও অনুমোদন দিয়েছেন। শুভেন্দু অধিকারী জানান, কেন্দ্রীয় সরকার ও কৃষি দফতরে বিভিন্ন উদ্যোগে অনুমোদন মিলেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পাশাপাশি কৃষকদের আরও সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আলু ও পাটের বীজ যথাক্রমে পাঞ্জাব ও অন্ধ্রপ্রদেশ থেকে আনার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এতে বাংলার কৃষকরা উন্নত মানের বীজ পাবেন এবং ফলন বাড়বে বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও জানান, শিবরাজ সিং চৌহান কর্মসংস্থানের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে 2.56 কোটি জব কার্ডের পাশাপাশি আরও 125 দিনে কাজের জন্য বৈধ জব কার্ড চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এতে গ্রামীণ এলাকার মানুষ আরও বেশি দিন কাজের সুযোগ পাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রস্তুতির শেষ তারিখ ছিল 20 জুলাই, কিন্তু রাজ্যের অনুরোধে কেন্দ্র তা 15 আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তকে বাংলার গরিব মানুষের জন্য বড় স্বস্তি বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এতে আরও বেশি সুবিধাভোগী অন্তর্ভুক্ত করা যাবে। শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় কৃষিমন্ত্রী প্রশংসা করে বলেন, শিবরাজ সিং চৌহান বাংলার কৃষি ও গ্রামীণ উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই সহযোগিতায় কৃষকরা নতুন প্রযুক্তি, উন্নত বীজ ও প্রশিক্ষণ পাবেন। ফলে রাজ্যের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন উদ্যোগগুলো ধাপে ধাপে বাস্তবায়িত করা হবে। 4টি নতুন ট্রেনিং সেন্টার ও ল্যাবরেটরি গড়ে তোলার কাজ শুরু হবে শীঘ্রই। এতে কৃষকরা তাদের জমির মাটি পরীক্ষা, ফসলের ধরন চিহ্নিতকরণ এবং উন্নত চাষের প্রশিক্ষণ পাবেন। কৃষকদের মধ্যে এই ঘোষণায় স্বস্তি দেখা যাচ্ছে। অনেকে বলছেন, আবাস যোজনায় ঘর পেলে গ্রামীণ এলাকায় বাসস্থানের সমস্যা কিছুটা কমবে। একই সঙ্গে কৃষি সহায়তা বাড়লে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে এবং আয় বাড়বে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সুযোগকে কাজে লাগিয়ে রাজ্যের উন্নয়নে ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, কেন্দ্র রাজ্য সমন্বয়ের মাধ্যমে বাংলার প্রতিটি ঘরে উন্নয়নের আলো পৌঁছে দেওয়া হবে। পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, আসন্ন বিধানসভা অধিবেশনে পঞ্চায়েত আইনে আমূল পরিবর্তনের লক্ষ্যে একটি নতুন বিল পেশ করা হতে পারে। এই বিল পাশ হলে পঞ্চায়েত প্রধানদের আর্থিক সহায়তার হ্রাস অনেকটাই কমে যাবে এবং সেই দায়িত্ব চলে যাবে সরকারি আধিকারিকদের হাতে। কেন এই সিদ্ধান্ত? পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আর্থিক লেনদেনে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের কাজ, প্রায় প্রতিটি ক্ষেত্রেই স্বচ্ছতা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। এই ধরনের দুর্নীতির দায় যাতে সরাসরি সরকারের উপর না পড়ে তা নিশ্চিত করতেই এই আইন সংশোধনের পথে হাঁটছে প্রশাসন। নতুন বিলে কি থাকছে? এতদিন পর্যন্ত পঞ্চায়েত এলাকায় বিভিন্ন প্রকল্পের জন্য টাকা মঞ্জুর বা বিল মেটানোর ক্ষেত্রে প্রধানদের বড় ভূমিকা থাকতো। নতুন নিয়ম অনুযায়ী এই আর্থিক লেনদেনের ক্ষমতা প্রধানের হাত থেকে সরিয়ে পঞ্চায়েত সচিবের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ এখন থেকে সরকারি আধিকারিকদের অনুমোদন ছাড়া পঞ্চায়েতের কোনো প্রকল্পের আর্থিক ছাড়পত্র পাওয়া সম্ভব হবে না। অধিবেশনের কর্মসূচি আগামী 17 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত রাজ্য বিধানসভা বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলবে। এই পর্বে নতুন এই পঞ্চায়েত বিলটি পেশ করার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে অন্যতম হল স্বরাষ্ট্র দফতরের বাজেট। আগামী বুধবার 22 জুলাই রাজ্য বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট পেশ হবে, যেখানে দীর্ঘ 15 বছর পর দীর্ঘ আলোচনা হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক মহলের মতে পঞ্চায়েতের আর্থিক ক্ষমতা সরকারি কর্মকর্তাদের হাতে দেওয়ার এই সিদ্ধান্ত কার্যত স্থানীয় স্তরে তৃণমূল জমানায় অনিয়মকে নিয়ন্ত্রণ করার একটি কৌশল। এখন বিধানসভায় বিলটি পেশ হওয়ার পর তা কিভাবে বাস্তবায়িত হয় সেদিকে নজর রয়েছে সকলের। ওবিসি সংরক্ষণ ইস্যুতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদিন আগেই ঘোষণা করেছিলেন যে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করা হবে। সেই ঘোষণার 24 ঘন্টার মধ্যেই মঙ্গলবার শীর্ষ আদালত থেকে আনুষ্ঠানিকভাবে মামলা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। এই সিদ্ধান্তকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চকে জানান, রাজ্য মন্ত্রিসভা পূর্বতন সরকারের দায়ের করা আপিল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে রাজ্য অনগ্রসর শ্রেণী কমিশনও তাদের পৃথক আপিল প্রত্যাহার করেছে বলে আদালতকে জানানো হয়। কমিশনের পক্ষে আইনজীবী কুণাল চট্টোপাধ্যায় আদালতে এই সিদ্ধান্তের কথা তুলে ধরেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট মামলা প্রত্যাহারের অনুমতি দেয়। তবে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এই মামলায় যদি কোনো ব্যক্তি বা সংস্থা নিজেদের ক্ষতিগ্রস্ত বলে মনে করে তাহলে তারা চাইলে স্বাধীনভাবে নতুন মামলা বা আবেদন দায়ের করতে পারবেন। ফলে বিষয়টি পুরোপুরি শেষ হয়ে গেল না, বরং ভবিষ্যতে নতুন আইনি লড়াইয়ের সম্ভাবনা খোলা থাকলো। এই মামলা সূত্রপাত কলকাতা হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ রায়কে কেন্দ্র করে। 2024 সালে মে মাসে হাইকোর্ট 2010 সালে পর পশ্চিমবঙ্গে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত 77টি সম্প্রদায় স্বীকৃতি বাতিলের নির্দেশ দেয়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এই অন্তর্ভুক্তির ক্ষেত্রে আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। বাতিল হওয়া 77টি সম্প্রদায়ের মধ্যে 75টি মুসলিম সম্প্রদায়ভুক্ত ছিল। সেই রায়ের পর রাজ্য রাজনীতিতে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। রাজ্যের দাবি ছিল, ওবিসি তালিকাভুক্তির ক্ষেত্রে সংবিধান এবং প্রচলিত নিয়ম মেনেই পদক্ষেপ করা হয়েছে। সেই কারণে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আপিল করা হয়। এই মন্ত্রীর পুজো, ওই নেতার পুজো, বিভিন্ন দুর্গাপুজো এতদিন এইভাবেই মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে। রাজ্যে পালা বদলের পর কি সেই ছবি বদলাবে, নাকি একই ধারা বয়ে চলবে? আসন্ন দুর্গাপুজোর আগে এই প্রশ্নই উঠছে। এবার এই নিয়ে দলের নেতা বিধায়কদের করা বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কোনো পুজো দখল করা যাবে না বলে জানিয়ে দিলেন। তার স্পষ্ট বার্তা, দুর্গাপুজো সর্বজনের, কোনো রাজনৈতিক দলের নয়। তিনি নিজেও কোনো দুর্গাপুজোর সভাপতি হচ্ছেন না বলে জানিয়ে দিলেন। হঠাৎ দুর্গাপুজো নিয়ে কেন এই বার্তা দিলেন শ্রমিক? সম্প্রতি জল্পনা ছড়ায় উত্তর কলকাতার ঐতিহ্যশাহী কলেজ স্কোয়ারের পুজোর সভাপতি হতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য। সোমেন মিত্র থেকে সুগত রায় অনেকেই এই ঐতিহ্যশালী পুজোর সভাপতি হয়েছেন। এবার এই পুজোর সভাপতি শ্রমিক হচ্ছেন বলে জল্পনা ছড়ায়। সেই জল্পনাকেই খারিজ করতে গিয়ে দলের নেতাদের বার্তা দেন রাজ্য বিজেপির সভাপতি। এক্স হ্যান্ডেলে এক বার্তায় শ্রমিক লেখেন, কলেজ স্কোয়ারের দুর্গাপুজোর সভাপতি আমি হচ্ছি না। শুধু কলেজ স্কোয়ার নয়, রাজ্যের কোনো দুর্গাপুজোর সভাপতি আমি হব না, কিংবা কোনো পুজোর পরিচালনার দায়িত্ব নেব না। একজন বিধায়ক বা মন্ত্রী নিজের এলাকার কোনো পুজো কমিটির সভাপতি হতে পারেন, সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু তার অর্থই নয় যে
রাস্তায় বেরিয়ে একের পর এক পুজোর দায়িত্ব রাজনৈতিক ব্যক্তি, বিধায়ক, সাংসদ বা রাজনৈতিক দলের নেতারা নিজেদের হাতে তুলে নেবেন। এরপরই তিনি বলেন, দুর্গাপুজো সর্বজনীন, কোনো রাজনৈতিক দলের নয়। পুজো কমিটিগুলির স্বাধীনতা, স্বতন্ত্রতা এবং সর্বজনীন চরিত্র অক্ষুণ্ণ থাকুক, এই বিশ্বাস থেকেই আমাদের এই সিদ্ধান্ত। উৎসবের আনন্দ মানুষের হাতে থাকুক, রাজনীতি দখলে নয়। এক্স হ্যান্ডেলে একটি অডিও আপলোড করেছেন শ্রমিক ভট্টাচার্য। সেখানে কলেজ স্কোয়ারে পুজোর সভাপতি হওয়া নিয়ে জল্পনা প্রসঙ্গে তিনি বলেন, কলেজ স্কোয়ার অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত দুর্গাপুজো। সমাজের বহু বরেণ্য মানুষ এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন। ওরা আমার কাছে এসেছিলেন, 16 তারিখ খুঁটি পুজোয় আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি সেখানে যাব, তবে কোনো দুর্গাপুজোর সভাপতি আমি হব না। দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, আমি বার্তা দিয়েছি, পুজো দখল থেকে বিরত থাকুন। বিধায়কদের বলছি, যে এলাকার বিধায়ক হয়েছেন সেখানকার পুজোর সভাপতি হন, কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রেসিডেন্ট হবেন কি, সেটা চলবে না। বিজেপির কাদের পুজোয় কোনো বাধা নেই। বিজেপি বিধায়ক সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারে কথা উল্লেখ করে শ্রমিক বলেন, সজল ঘোষ যেমন পুজো করেন তার পুজো সর্বজন বিদিত। সে সেই পুজোই করবে। সে তো ঝাঁপিয়ে পড়ে কোনো পুজো কমিটি দখল করতে যাচ্ছে না। সেই পুজোর প্রতি আমাদের সমর্থন থাকবে। তেমনি যারা বছরের পর বছর পুজো করে চলেছেন তারা করবেন, কিন্তু অতি উৎসাহী হয়ে জনগণের কাজ ছেড়ে পরিষেবা বন্ধ রেখে দুর্গাপুজো করব, এই প্রচেষ্টা ঠিক নয়। পার্টি নীতিগতভাবে এর বিরোধী।